থানার বাইরে সিপাহী কিমতরাম বসে বসে খৈনি ঢলছে। সারাদিনের টহলদারি আর বড়বাবুর হুকুম তামিল করতে করতে সেও মনে মনে বেশ অপ্রসন্ন হয়ে উঠেছে। এমন সময় একজন হাঁটুরে লোক এসে দাঁড়ালো কিমতরামের সামনে। লোকটা গ্রামের চালের আড়তদার নিকুঞ্জ হালদারের কর্মচারী। তার মুখটা যেন ভয়ে সাদা হয়ে আছে। আরে কা হুয়া, এরকম মুখ লটকে আছিস কেন? এগে বড় বাবু কই, তেনারে ডাকো, খুব বড় অঘটন ঘটে গেছে গো সেপাহি দাদা। আরে কা হুয়া সে তো বল, তবে তো বড় বাবুকে বলবো নাকি? আমাদের বাবুকে কে যেন খুন করেছে। আরে বাপ, খুন? কে কে করলো খুন? তাদের দুজনের কথাবার্তার আওয়াজে নিমাইবাবু থানার বাইরে বেরিয়ে এসেছেন। কপালে তার ভ্রুকুটি। এই, কি হয়েছে রে? কে তুই? এগে আমি নিকুঞ্জ বাবুর কাজের লোক, এনাকে কে খুন করেছে? খুন? কথাটা শুনেই নিমাইবাবুর গোঁফটা যেন নেচে উঠল। তিনি এই 1.5 মাস হলো পাঁচহাটা থানায় এসেছেন। এই কদিনে এখানে একটা চুরিও হয়নি, সেখানে এক লাফে খুন? বটে বটে, ঠিক আছে চল, আমরা আসছি। লোকটা বিষণ্ণ মুখে ফিরে গেল। নিমাইবাবু কিমাতরামের দিকে তাকিয়ে বললেন, কিমাতরাম, গাড়ি নিকালো, কুইক। লোকটা চলে যাওয়ার প্রায় আধ ঘন্টা পর থানার দুটো সাইকেল চড়ে নিমাইবাবু আর কিমাতরাম চললেন আড়তদার নিকুঞ্জ চাকলাদারের বাড়ি। গাড়ি বলতে থানায় এই দুটো সাইকেলই আছে। এই পাঁচহাটা গ্রামে পোস্টিং পাওয়ার পর নিমাইবাবু মনে মনে যথেষ্ট চটেছিলেন। অবশ্য তার এখানে পোস্টিং পাওয়ার যথেষ্ট কারণ আছে। কলকাতায় হাওড়া স্টেশনে পোস্টিং এর সময় এক সরকারি আমলার জন্য আসা খাস ল্যাংড়া আমের এক ঝুড়ি ছড়িয়ে ফেলেছিলেন তারা কয়েকজন মিলে। তাই সেই লঘু পাপে তার এই বনবাস প্রাপ্তি। নিকুঞ্জ চাকলাদারের বাড়িতে গ্রামের 2-4 জন অতি উৎসাহী লোকের ভিড়। থানার বড়বাবু যে এসেছেন সেদিকে যেন কারো কোনো হুঁশই নেই। মৃতদেহটি পড়ে রয়েছে গদির ওপর। নিকুঞ্জবাবুকে গলা টিপে হত্যা করা হয়েছে। তার টাকার বাক্সটি অক্ষতই রয়েছে। ঘরের মধ্যে সামান্য ধস্তাধস্তির চিহ্ন থাকলেও আততাই ঢুকলো কি করে তা নিয়ে নিমাইবাবুর মনে বেশ সন্দেহের জন্ম নিচ্ছে। বটে বটে, তা খুনি ঢুকলো কোন দিক দিয়ে? তা কি করে জানবো বড় বাবু, দরজার সামনেই তো বসেছিলাম। হঠাৎ গো গো আওয়াজ শুনে ঘরে ঢুকে দেখি জানলা দিয়ে স্যাঁত করে একটা মূর্তি বেরিয়ে গেল। ও বাবা, কালো চেহারা তার, চোখগুলো যেন জ্বলছিল। লোকটির কথা শুনে ভ্রু কুঁচকে নিমাইবাবু জানলার দিকে তাকিয়ে দেখলেন জানলাটা আকারে খুবই ছোট, তার উপরে আবার গড়ার দেওয়া। আমাকে তুই গাড়ল পেয়েছিস? জানলায় তো গাড়ল দেওয়া, লোক ঢুকলো কি করে? বাবু, কর্তাকে যে খুন করেছে সে মানুষ নয়। এর আগেও গ্রামের পুরোহিত ভট্টাচার্য মশাইকেও এভাবেই খুন করেছিল। আবার মিছে কথা, এরকম কোন খুনের কথা তো আমি। বাড়া বাবু, ও মিছে বাদ বলছে না। আপনার আগের বড় বাবু তো ট্রান্সফারই নিয়ে নিলেন এই গ্রাম থেকে, সেই খুনির ভয়ে। নিমাইবাবুর গোঁফটা আবারও একটু কেঁপে কেঁপে উঠল।
তিনি বুঝলেন যতটা তিনি ভেবেছেন এই খুনের কেসটা তার থেকেও বেশি জটিল। বটে বটে, ঠিক আছে, শোনো কি মাত্রাম, বডি মর্গে পাচার করো আর লোকজনের স্টেটমেন্ট নিয়ে নাও। সমস্ত ব্যাপারটা মিটে যাওয়ার পর নিমাই বাবু আর কিমাতরাম সাইকেল ঠেলতে ঠেলতে থানার দিকে ফিরছেন। দারোগা বাবুর মনে অনেক প্রশ্ন এসে জমা হচ্ছে। আচ্ছা কিমাতরাম, একটা কথা বলো তো, এর আগে ভট্টাচার্য মশাই ঠিক কিভাবে খুন হয়েছিলেন? আরে বড়া বাবু, রাম রাম, ওসব কথা এখন কেন? ভট্টাচার্য বাবু আর ওই আড়তদার, এদের দুজনকেই যে খুন করেছে সে কোনো পীরের, নইলে কোনো চিহ্ন পাওয়া যেত না। আপনি সোচেন। পীরেত মানে ভূত? ও হরি, তা বাবা কার পীরেত? মানে কেউ মরলে তবেই তো পীরেত তীরেত হবে, এরকম কোনো ঘটনা? সে তো আমি বলতে পারবো না বড়া বাবু, আমি তো। আরো অনেক কিছু বলছিল কিমাতরাম। নিমাই বাবু আর কোনো কথায় কর্ণপাত না করে থানার দিকে চললেন। পরদিন সকালে সবে অফিসে এসে বসেছেন নিমাই বাবু। সকালের চাটাও খেয়ে উঠতে পারেননি। একজন গেঁদো চেহারার লোক আর তার পিছনে লাঠি হাতে একজন গুন্ডা প্রকৃতির লোক এসে ঢুকলো। নাম বড় বাবু। আপনি কে? মানে আপনাকে কোথাও দেখেছি, কিন্তু আগে আমি শ্রীকান্ত সাপুই। ওই যে গ্রামের দক্ষিণ দিকের তেলকল, ওটা আমারই। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। পার হঠাৎ লোকটার মুখটা কেমন কাঁদো কাঁদো হয়ে গেল। বড় বাবু, আমাকে বাঁচান, নইলে আমাকেও যে মেরে ফেলবে। কে কে মেরে ফেলবে? কার এত সাহস? আমি 5 হাঁটা থানায় থাকতে কার এত সাহস? না মানে আসলে গ্রামের গণ্যমান্য সকলে খুন হচ্ছে, আর আমিও তো বুঝতেই পারছেন, ভগবানের দয়ায় আমারও তো কম নেই, তাই আর কি। বটে বটে, ঠিক আছে, আজ থেকে আপনার বাড়িতে রাতে আমি পাহারা দেব, আপনি নিশ্চিন্ত মনে ফিরে যান। নিমাই বাবুর কথা শুনে দুজনেই বেরিয়ে গেল। নিমাই বাবু কপালে চিন্তার ভাঁজ নিয়ে বসে রইলেন, কারণ এই খুনগুলোর পেছনে যে গভীর কোনো ষড়যন্ত্র কাজ করছে তাতে কোনো সন্দেহ নেই। গভীর রাত, শ্রীকান্ত সাপুইয়ের তেলকল আর বাড়ি গা লাগোয়া। তার বাড়ির পিছনের এক ঝোপে গা ঢাকা দিয়ে বসে আছেন নিমাই বাবু আর কিমাতরাম। থানার অন্যান্য কাউকে তিনি আর এ কাজের মধ্যে জড়াননি, কারণ খবর 5 কান হয়ে গেলে খুনি নির্ঘাত সতর্ক হয়ে যাবে। বসে বসে ধুলুনি নেমে আসছে নিমাই বাবুর চোখে। ঝোপের মধ্যে মশারও খুব উৎপাত। হঠাৎ একটা গোঁ শব্দে চমকে চোখ খুললেন নিমাই বাবু। দেখলেন শ্রীকান্ত সাপুইয়ের বাড়ির দিকে তাকিয়ে বিস্ফারিত চোখে গোঁ করছে কিমাতরাম। সেদিকে তাকিয়ে যে দৃশ্য দেখলেন তাতে অবশ্য তারও পিঠ বেয়ে ঠান্ডা হিমেল স্রোত বয়ে গেল। দেখলেন একটা কালো লম্বা মূর্তি শ্রীকান্ত বাবুর জানলা গলে ঢুকে যাচ্ছে তার ধোঁয়া ধোঁয়া শরীর নিয়ে। তার চোখ দুটো
যেন জ্বলছে লাল ভাটার মতন। কয়েক মুহূর্ত বিমূঢ় হয়ে থাকার পর নিমাইবাবু চটকা ভেঙে উঠে দাঁড়ালেন এবং দৌড়তে লাগলেন শ্রীকান্তবাবুর বাড়ির দিকে। দৌড়ে ঢুকলেন শ্রীকান্তবাবুর বাড়ির মধ্যে। দেখলেন ঘরের সামনে দারোয়ানটি বসে বসে ঢুলছে রীতিমতো। কোনো কথা ব্যয় না করেই নিমাইবাবু দরজা খুলে দিলেন শ্রীকান্ত সাঁপুইয়ের ঘরের। দেখলেন কালো বিভৎস এক মূর্তি দু হাতে চেপে ধরেছে শ্রীকান্ত সাঁপুইয়ের গলা। তার গলা দিয়ে শুধু গো শব্দই বেরোচ্ছে। হ্যান্ডস আপ, হাত ওপরে, পুলিশ তোমাকে একদিক থেকে ঘিরে ফেলেছে। নিমাইবাবুর কথা শুনে মূর্তিটা শ্রীকান্তকে ছেড়ে ঘুরে দাঁড়ালো তার দিকে। তার দু চোখ দিয়ে ঝরছে লাল আগুনের ঝলক, বিকৃত কঙ্কালসার মুখমণ্ডল। কে কে তুমি? মানে আপনি? নতুন বড় বাবু নাকি? হ্যাঁ, মানে আপনি আপনি কে? আমি হলাম নবীচরণ দাস। এই গ্রামের অনেক পুরনো চালের আড়তদার ছিলাম আমি। আপনি হয়তো জানেন না, পুরোহিত ভট্টাচার্য মশাই, চালের আড়তদার নিকুঞ্জ আর এই হতভাগা শ্রীকান্ত, এরা মিলে আমার নামে ছোট কেস দিয়েছিল থানায়। ছোট কেস মানে কি কেস নবীবাবু? বাবু বললেন নাকি? তা বেশ। আগে কেস দিয়েছিল যে আমি নাকি চালে মাছের আঁশ মেশাই আর কাকড় ঢালি। আগের থানার বড়বাবুটাও ছিল এদের সাথে। লজ্জায় আমি নিজেকে শেষ করে দিই। কিন্তু এবার এই হতভাগা শ্রীকান্তর ঘাড় না ভেঙে আমি ছাড়বো না। আহা, নবীবাবু শুনুন, আপনি ভূত হতে পারেন কিন্তু আইনের ওপরে নন। আপনি কিন্তু কে শোনে কার কথা? নবীচরণ ততক্ষণে 5 আঙুলের চাপে চেপে ধরেছে শ্রীকান্ত সাঁপুইয়ের গলা। কয়েক মুহূর্ত ছটপট করে সাঁপুইয়ের চোখ ঠেলে বেরিয়ে এসে প্রাণবায়ু খাঁচা ছাড়া হলো। সে এবার ঘুরে দাঁড়ালো নিমাইবাবুর দিকে। কি বড় বাবু, আপনার হাত করা আপনি পড়াবেন কোথায়? আমি তো হাওয়াকে কি আর আইনে আটকানো যায়? প্রচন্ড উল্লাসের হাসিতে আকাশ বাতাস কেঁপে উঠল সে স্থানের। নিমাইবাবুর চোখের সামনেই নবীচরণের দেহ ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল। নিমাইবাবু কি করবেন বুঝতে না পেরে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়েই রইলেন শুধু সেখানে।